সো হাই সবার কী অবস্থা। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো বর্তমান মার্ভেল ইউনিভার্সের শক্তিশালী এমন কয়েকজন ভিলেনদের নিয়ে। আরেকটা তথ্য দিয়ে নিই, এই পুরো ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি কমিক্স অনুযায়ী। কমিক্সে যারা আছে তাই আমি বলছি এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। নাম্বার 10-এ যে ক্যারেক্টারটি রয়েছে তার নাম হলো অসলট। অসলট নামটা আপনারা যারা এক্সম্যান 1, 2, 3 বা এক্সম্যান সিরিজটি দেখেছেন তারা কিন্তু ভালোভাবে জানবেন। অসলটকে মূলত সিনেমাতে তেমন একটা ভালোভাবে দেখানো হয়নি, বা তাকে তার যে মেইন রোলটা রয়েছে সেটা দেওয়া হয়নি। কিন্তু মার্ভেল কমিক্সের যে এক্সম্যানের পার্টটা রয়েছে সেই পার্টে কিন্তু অসলট অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে অ্যাভেঞ্জার্স এজ অফ উলট্রন বা অ্যাভেঞ্জার্সের যে লকি তাদের চেয়েও কিন্তু অসলট মোটামুটি ভালোই পাওয়ারফুল, বা অনেকটা বলা যেতে পারে থ্যানোস লেভেলেরই। তবে অসলটের সাথে এক্সম্যানের প্রফেসর এক্সের একটি ডিপ সম্পর্ক রয়েছে, তার সাথেই মূলত অসলটের মেইন শত্রুতা। যদিও এক্সম্যান সিরিজের লাস্টে কমিক্সে প্রফেসর এক্স তার পাওয়ার বা তার ব্রেনের পাওয়ার দিয়ে কিন্তু অসলটকে হত্যা করে দিয়েছে, মানে অসলট কিন্তু বেঁচে নেই। যদিও অসলটকে মারতে পুরো এক্সম্যান টিম একসাথে একত্রিত হয়েছিল, পরবর্তীতে অসলট হারতে বাধ্য হয়েছে তাদের সাথে। কিন্তু তাকে মারার যে ক্ষমতাটা সেটা কিন্তু একজনের হয়নি, পুরো এক্সম্যান টিম একসাথে মেরেছে। অনেকটা বলা যেতে পারে অ্যাভেঞ্জার্স ইন গেমের মতো, যেখানে আমরা দেখতে পেরেছি যে পুরো একটি টিম অ্যাসেম্বল করার পর তারা থ্যানোসকে মারতে পেরেছে। তেমনটাই অসলট, সবাই একসাথে হওয়ার পরে তারা অসলটকে মারতে পেরেছে। তবে এখানে মেইন ভূমিকা ছিল প্রফেসর এক্সের, যেমন অ্যাভেঞ্জার্স ইন গেমে থ্যানোসকে মারার মেইন ভূমিকা ছিল আয়রন ম্যানের, ঠিক তেমনটা এখানে অসলটকে মারার মেইন ভূমিকা ছিল কিন্তু প্রফেসর এক্সের। সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে অসলটকে হত্যা করতে সক্ষম হয়েছে। এরপর যে ক্যারেক্টারটি রয়েছে তার নাম হলো আনহাইলাস। এই ক্যারেক্টারকে আপনারা অনেকে নাও চিনতে পারেন, কারণ এই ক্যারেক্টারটা যারা ফ্যান্টাস্টিক ফোর 1, যেটি মেবি 2007-8 চেয়েও বহুত আগে 2004-5 বা 3-এর দিকে মুভিটি রিলিজ পেয়েছিল। তবে এই মুভিতে যেই ভিলেনটিকে দেখানো হয়েছে সেই ভিলেনটি কিন্তু ফ্যান্টাস্টিক ফোর কমিক্সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন অনেকেই বলবেন ফ্যান্টাস্টিক ফোরে তো ভিলেন হচ্ছে ডক্টর ডুম, যাকে আমরা দেখতে পারবো ফিউচারে যেটি আসবে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। কিন্তু অনেকেই বলে রাখি এই ইনহাইলাস কিন্তু ফ্যান্টাস্টিক ফোরে প্রায় ঘুম হারাম করে দিয়েছিল। সেই কিন্তু ডক্টর ডুমের আগেই তাদের ওপর হামলা করেছিল, যদিও তাদেরকে মেরে দিয়েছিল এই ফ্যান্টাস্টিক ফোর টিম, কিন্তু তাকে মারতে কিন্তু তাদের খুবই কষ্ট করতে হয়েছিল, কারণ এই ইনহাইলাস কিন্তু অনেকটা ডক্টর ডুমের উত্তরসূরি বা ডক্টর ডুমের এরিয়ারই বলা যায়। কারণ ডক্টর ডুম যে এলাকায় রাজত্ব করত ইনহাইলাস মূলত ছিল তারই সঙ্গী। এরপর আছে ম্যানগক। ম্যানগক কিন্তু থর আর তার বাবাকে প্রায় মেরেই দিয়েছিল। ম্যানগক যখন সর্বপ্রথম অ্যাসগার্ড আক্রমণ করে তখন থরের মা বা অ্যাসগার্ডের রানী অ্যাসগার্ডের পাহারাদার তাদের পাঠায় ম্যানগককে হত্যা করার জন্য। কিন্তু ম্যানগক তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সে অ্যাসগার্ডেরও কিছু কিছু এলাকা প্রায় ধ্বংস করে দিচ্ছিল। অ্যাট দ্য লাস্ট সেখানে যায় থর, কিন্তু ম্যানগক থরকে ধরে পুরো মাটির সাথে মিশিয়ে দেয়। একেবারে থরের পাওয়ার ম্যানগকের কাছে হেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই থর তার পুরো শক্তি দিয়ে আক্রমণ করে ম্যানগকের উপর, কিন্তু ম্যানগক প্রায় সেই শক্তিকেও হারিয়ে দেয়। কিন্তু ম্যানগক কিন্তু মিউনারের সেই আঘাতে আহত হয়। পরবর্তীতে থর আর ম্যানগকের মধ্যে একটি ভয়ানক শক্তি শুরু হয় বা একটি যুদ্ধ শুরু হয়, যেই যুদ্ধে ম্যানগক প্রায় থরকে মেরিয়ে দিচ্ছিল, মারতে যাবে, কিন্তু তখনই তার বাবা চলে আসে আর থরের বাবা আর থর মিলে ম্যানগকের ওপর একসাথে আক্রমণ করে। তারা দুইজন কি প্রায় ম্যানগককে মারছিল, কিন্তু এক পর্যায়ে ম্যানগক থরের যে মিউনিটি রয়েছে বা হাত রয়েছে সেটা কিন্তু ধ্বংস করে দেয় বা ভেঙে ফেলে। যদিও সেটা আবার তৈরি হয়ে গিয়েছিল, কারণ থর র্যাগনারকে কিন্তু থরের বোনও সে হাতুড়িটি ভেঙে দিয়েছিল, পরবর্তীতে সেটা আবারও তৈরি হয়ে যায় অটোমেটিক। ঠিক তেমনভাবেই ম্যানগকও সেটি ভেঙে দিয়েছিল।
পরবর্তীতে থর বা থরের ওয়াইফ আর থরের বাবা একসাথে মিলে ম্যানগকের উপর আক্রমণ করে অ্যান্ড ফাইনালি তারা ম্যানগককে হত্যা করতে পারে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে থর একাও পারতেছিল না ম্যানগকের সাথে, যে ম্যানগক কতটা পাওয়ারফুল একটা ভিলেন হতে পারে। থরের মতো একজন গড, একজন অ্যাভেঞ্জার্স পাওয়ারফুল, সে হার মেনে গিয়েছিল ম্যানগকের সামনে। নাম্বার 7 যার নাম রয়েছে তার নাম হলো কোরভ্যাক। কোরভ্যাক হলো একজন কম্পিউটার টেকনিশিয়ান যে মঙ্গল গ্রহে যায় তার একটি গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করার জন্য, আর সেখানে গিয়ে সে ফেসে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল। সেই মঙ্গল গ্রহের আবহাওয়া তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ারের সাথে মিশে তার মধ্যে একটি অদ্ভুত শক্তি চলে আসে, যেই শক্তি আসার পর সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সে তার বুদ্ধি এবং সেই এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আর মঙ্গল গ্রহের আবহাওয়াকে কাজে লাগিয়ে অনেক শক্তিশালী কিছু তৈরি করে এবং সে একজন নর্মাল মানুষ থেকে অনেক পাওয়ারফুল একজন ভিলেনে পরিণত হয় এবং সে পৃথিবীর ওপর বা পুরো মাল্টিভার্সে রাজত্ব করতে শুরু করে। সরি, আমি এখানে পৃথিবী বলেছি, এখানে পৃথিবী হবে না, এখানে সে পুরো মহাকাশে রাজত্ব করতে শুরু করে। পুরো মহাকাশ সে চায় তার নিজের দখলে আনতে, কিন্তু তার বিরুদ্ধে এসে পড়ে দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। কারণ সে কিছু কাজ করছিল মহাকাশে রাজত্ব করার জন্য, যেগুলো মহাকাশে থাকা এলিয়েন, স্পেসশিপ এবং বিভিন্ন গ্রহদের ক্ষতি হতে পারত। তাই মূলত গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি তার বিরুদ্ধে চলে আসে। যদিও তখন কিছু নিউ অ্যাভেঞ্জার্সরাও তার বিরুদ্ধে চলে আসে, তবে সেই নিউ অ্যাভেঞ্জার্সদের কিন্তু আমরা এখনও কোনো সিনেমা দেখতে পাইনি। তবে তারা একদমই নিউ অ্যাভেঞ্জার্স, যাকে হয়তো আমরা সামনে দেখতে পারবো কোনো নিউ মুভিতে মার্ভেলের। তারা আর গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি তার বিরুদ্ধে চলে আসে। তারা সবাই মিলে অ্যাসেম্বল করে তার বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে। এক পর্যায়ে করভেক হারতে বাধ্য হয় তাদের পুরো টিমের সামনে, আর এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যায় বা সে মৃত্যুবরণ করে। আর এখানেই মূলত করভেকের কাহিনী শেষ হয়। নাম্বার 6 যার নাম রয়েছে সে হলো নাল। তো নাল মূলত খুবই পাওয়ারফুল একজন ভিলেন। যারা ভেনম 3 দেখেছেন তারা অবশ্যই নালকে দেখেছেন। পৃথিবী যখন সর্বপ্রথম তৈরি হয় তখন চারদিকে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। তখন পুরো মহাজগতে একটি অনেক বড় ব্রাস্ট হয়। এরপর সেখানে প্রাণ তৈরি হতে শুরু করে। তখন সেলেস্টিয়ালরা তাদের নিজেদের মতো করে পৃথিবী তৈরি করতে শুরু করে এবং সেখানে প্রাণ দিতে শুরু করে। আর এটা নালের পছন্দ হচ্ছিল না, সে তার একটি তলোয়ার দিয়ে একজন সেলেস্টিয়ালের শরীর থেকে গলা আলাদা করে দেয়। এটা আপনি বুঝতে পেরেছেন যে নাল কতটা পাওয়ারফুল। এরপর সে তার নিজের মতো একটি পৃথিবী তৈরি করে, না নিজের মতো বিভিন্ন জগৎ সে তৈরি করে এবং সে তার তৈরি সিম্বায়োসদেরকে বিভিন্ন জগতে পাঠায় যে তারা যেন সেখানে বড় হতে পারে এবং তারা যেন একসাথে অনেক বড় একটি টিম হতে পারে। এরপর সিম্বায়োসদের সংখ্যা এতটাই বাড়তে থাকে যে তারা ছড়িয়ে পড়তে থাকে। এমনকি নাল যেখানে থাকতো তারা সেখানে চলে যায় এবং তার চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাকে বন্দি করে ফেলে। বর্তমানেও কিন্তু নাল সেখানেই বন্দি রয়েছে। এক কথায় বলতে গেলে যত ভেনম রয়েছে তাদের সকলেরই বাসস্থান হলো সেই নালের যে জগৎ রয়েছে সেই জগতে, আর যেখানে নাল বন্দি হয়ে রয়েছে। তবে সবার মতো একদিন নাল সেখান থেকে ছাড়া পাবে এবং সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। অনেকে মনে করে যে নাল কিন্তু থ্যানোসের চেয়েও পাওয়ারফুল, কারণ সেই সেলেস্ট্রিয়ালরাই কিন্তু থ্যানোসকে বানিয়েছে আর এই সেলেস্ট্রিয়ালকেই কিন্তু হত্যা করেছে নাল। তাহলে বুঝতে পারছেন যে থ্যানোসকে বানিয়েছে তাকেই নাল হত্যা করে দিয়েছে, তাহলে নাল কতটা পাওয়ারফুল। এক কথায় বলতে গেলে অ্যাভেঞ্জার্স বা মার্ভেল ইউনিভার্সের টপ 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 ভিলেনদেরকেও এই নাল কিন্তু অবস্থা খারাপ করে দেয়। তবে নালের পাওয়ার কিন্তু খুবই মারাত্মক। এমন মার্ভেল ফ্যান আছে যারা বলে যে ডক্টর ডুম, থ্যানোস আর এরপরে নাকি নালের স্থান, অর্থাৎ তারা নালকে টপ 3-তে স্থান দিয়ে দিয়েছে। তবে কমিক্স অনুযায়ী যেটা আগে আসে আমি সেটাকে দিয়েছি। নাম্বার 5 যার নাম রয়েছে সে হলো খেয়াস কিং। খেয়াস কিং মূলত পুরো মাল্টিভার্সের একজন ভিলেন বলা যায়, কারণ সে মূলত রিয়ালিটি আর পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এই সব কিছুকে কন্ট্রোল করতে পারতো এবং কি সে মানুষের মাইন্ডকেও পারত কন্ট্রোল করতে। এক কথায় বলতে গেলে সে অনেক পাওয়ারফুল একজন ভিলেন।
নাম্বার 4 যার নাম রয়েছে সে হলো ম্যাফিস্টো। ম্যাফিস্টো হলো এরকম একজন মানুষ যে আপনার একটি উইশ পূরণ করবে এবং আপনার কাছ থেকে কিছু নিয়ে নেবে। তাকে মার্ভেলে একজন ডেভিল বলা হয়েছে এবং সে কিন্তু মার্ভেলে খুবই পাওয়ারফুল একজন ভিলেন। আমরা তাকে সর্বপ্রথম দেখেছি আয়রন হার্টে, যে তার একটি উইশ পূরণ করার বিপরীতে অনেক বড় কিছু নিয়ে নিয়েছে। আমরা তাকে দেখেছিলাম 2008 সালে রিলিজ পাওয়া ঘোস্ট রাইডারও। সেখানেও কিন্তু সে ঘোস্ট রাইডারের কাছে তার প্রিয় জিনিসটি নিয়ে নিয়েছে এবং তাকে সেই ঘোস্ট রাইডার যে পাওয়ারটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে। এমনকি তাকে আমরা দেখেছি স্পাইডারম্যানের মধ্যেও স্পাইডারম্যানের যে পাওয়ারটা রয়েছে সেটাও কিন্তু সেই দিয়েছে। তাছাড়া আমরা তাকে ডক্টর স্ট্রেঞ্জও দেখতে পেরেছি, যে ডক্টর স্ট্রেঞ্জের কাছে সে তার পাওয়ার দিয়েছে এবং সে তার ভালোবাসা মানুষটিকে নিজের কাছে নিয়ে নিয়েছে। সে খুবই পাওয়ারফুল একজন ভিলেন। এমনকি থ্যানোসকেও সে পাওয়ার দিয়েছে। থ্যানোস কিন্তু তার পুরো পাওয়ার পেয়েছে ম্যাফিস্টোর কাছ থেকে। এই ম্যাফিস্টো পাওয়ার দিতে পারে কিন্তু সে সেই পাওয়ারে ইউজ করতে পারে না। স্পাইডারম্যান 1 যেটা 2002 থেকে 5-এর মধ্যে রিলিজ পেয়েছিল, সেখানে যে ভিলেন ছিল সেও কিন্তু পাওয়ার পেয়েছে এই ম্যাফিস্টোর কাছ থেকে। তবে ম্যাফিস্টো কিন্তু মাঝখানে কিছুদিন জেলে বন্দী ছিল, তবে সেটা নর্মাল মানুষের জেল না, সেটা ছিল মহাকাশের জেল, যেটার দায়িত্বে ছিল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। তবে সে সেখান থেকে কিন্তু পালিয়ে চলে এসেছে। প্রফেসর এক্সের সাথেও তার একটি ফাইট হয়েছিল, কারণ সে প্রফেসর এক্সের ওয়াইফের সাথে একটি সম্পর্কে লিপ্ত হয়েছিল, যেটা প্রফেসর এক্স মানতে পারেনি। পরবর্তীতে প্রফেসর এক্স তার সাথে ফাইট করে, কিন্তু সে এতটাই পাওয়ারফুল ছিল যে সে প্রফেসর এক্সকেও হারিয়ে দেয়। এরপর সেখান থেকে পালিয়ে যায়। সে জানতো যে সে প্রফেসরের সাথে দীর্ঘদিন টিকতে পারবে না, কারণ প্রফেসর এক্স হচ্ছে মাইন্ড কন্ট্রোলার। সে যে কোনো সময় ম্যাফিস্টোর মাইন্ড কন্ট্রোল করে ফেলতে পারে, তাই সে সেখান থেকে চলে এসেছে। আমরা দেখতে পাই যে প্রফেসর এক্স হারতে পারে না, এটি কিন্তু তারই দোষ, অর্থাৎ তার কারণেই কিন্তু প্রফেসর এক্স হারতে পারে না। এমনকি ম্যাগনেটও কিন্তু তার পাওয়ার পেয়েছে তার কাছ থেকেই। নাম্বার 3 রয়েছে গ্যালাক্টাস। গ্যালাক্টাস কিন্তু খুব পাওয়ারফুল একজন ভিলেন। যারা 2025-এ রিলিজ পাওয়া ফ্যান্টাস্টিক ফোর দেখেছেন তারা কিন্তু গ্যালাক্টাসকে ভালো করে চিনতে পারবেন, কারণ গ্যালাক্টাস কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের মেন ভিলেন ছিল। অর্থাৎ যেই ফ্যান্টাস্টিক ফোর নিউ অ্যাভেঞ্জার্স বা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে যোগ হতে যাচ্ছে, তাদের মুভিতে কিন্তু সে ছিল মেন ভিলেন। গ্যালাক্টাস একটা পাওয়ার যে সে কি পৃথিবী খেয়ে ফেলতে পারে, এমনকি সে পৃথিবী না, সে পুরো জগৎটা পারে খেয়ে ফেলতে। তার কাজ হচ্ছে ধীরে ধীরে একটি জগৎ খেয়ে ফেলা। সেই জগতের কাছ থেকে সে পাওয়ার নেবে। এক পর্যায়ে যখন তার পাওয়ার নেওয়া শেষ হয়ে যাবে, এরপর সে পৃথিবীটা বা সেই গ্রহটা সে খেয়ে ফেলবে। যদিও তাকে হত্যা করে ফেলেছে ফ্যান্টাস্টিক ফোরের টিমরা, কিন্তু তার পাওয়ারটা কিন্তু খুবই বেশি। তার সাথে কিন্তু তার একটি সিলভার ম্যানও ছিল, যে তাকে সবসময় পাওয়ার দিত বা তাকে ইনস্ট্রাকশন করত। তার ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু সে চলতো এবং সে একের পর এক গ্রহ ভক্ষণ করতো। তাকে কিন্তু মার্ভেল ইউনিভার্সে গ্রহ ভক্ষকও বলা যেতে পারে। আমরা যদি গ্যালাক্টাসের পাস্ট নিয়ে দেখি, সে কিন্তু পাস্টে একজন সায়েন্টিস্ট বা একজন বিজ্ঞানী ছিল। তাকে বলা হতো ডক্টর বা সায়েন্টিস্ট গ্যালান। কিন্তু সে পৃথিবী নিয়ে একটি গবেষণা করার সময় সে অনেক বড় হয়ে যায়। এক পর্যায়ে বড় হতে হতে সে এতটাই বড় হয়ে যায়, সে মহাকাশ পর্যন্ত চলে যায়। যেহেতু সে অনেক বড় হয়ে গেছে, সেহেতু তার অনেক বেশি খাবারের প্রয়োজন, আর মহাকাশে তো খাবার নেই। তাই সে তার খাদ্য হিসেবে খেতে শুরু করে গ্রহ, নক্ষত্র। এগুলি হয়েছে তার খাবার। আর যে সিলভারম্যান রয়েছে সে মূলত তাকে ইনস্ট্রাকশন দিত যে তাকে এরপর কোনটি খেতে হবে, কোন গ্রহ খেয়ে তার ক্ষুধা মেটাবে। অর্থাৎ গ্যালাক্টাস যেই গ্রহের কাছ থেকে তার এনার্জি পেত সেই গ্রহ সে খেত না, আর যেই গ্রহের কাছ থেকে সে এনার্জি পেত না সে সেই গ্রহই খেয়ে ফেলতো। আর যেই গ্রহই তাকে বলতো সেই সিলভারম্যান। ফ্যান্টাস্টিক ফোরে সে পৃথিবী খাচ্ছিল না, কারণ পৃথিবীর কাছ থেকে সে এনার্জি পাচ্ছিল। যখন সে পৃথিবীর কাছ থেকে এনার্জি পায় না বা এনার্জি যখন দেওয়া বন্ধ করে দেয় তাকে পৃথিবী, তখন সে ঠিক করে যে সে পৃথিবীটাকে খেয়ে ফেলবে, যদি ফ্যান্টাস্টিক ফোর টিমটাকে আটকিয়ে দেয়। নাম্বার 2 রয়েছে হলো থ্যানোস। তো থ্যানোস কেমন, তার পাওয়ার কীরকম সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমি একটি সিম্পল ধারণা দিয়ে দিই। থ্যানোস মূলত একটি গ্রহে থাকতো। তার মা ছিল অনেক সুন্দরী, তার বাবা ছিল অনেক সুন্দরী, কিন্তু থ্যানোস হয় কুৎসিত। এরপর তার মার বাবা সেই জায়গা থেকে চলে যায়। আর যখন থ্যানোস বড় হতে থাকে তখন তাকে তার ছোটোবেলার সাথে তাকে অপমান করতে শুরু করে, তাকে খারাপ বলতে থাকে যে সে অনেক কুৎসিত, সে খারাপ,
তার চেহারা নষ্ট। এরপর থ্যানোস ঠিক করে যে সে এই পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দেবে। এরপর কী হয় এটা আপনারা ম্যাক্সিমামই জানেন, এটা আমার হয়তো আর বলতে হবে না। নাম্বার 1-এ রয়েছে মোস্ট পাওয়ারফুল ভিলেন ডক্টর ডুম। ডক্টর ডুম যে কতটা শক্তিশালী এটা আপনারা যারা অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার দেখেছেন তারা অবশ্যই জানেন যে ডক্টর ডুম কতটা পাওয়ারফুল। ডক্টর ডুমের একটা ছোটো একটি কাহিনী বলে দিই আমি। সে যখন ছোটো ছিল তখন তার বাবা ছিল একজন মেডিসিন ম্যান আর তার মা ছিল একজন কালোজাদু বিদ্যায় শিক্ষিত, বা সে একজন কালোজাদু করতো। তখন তার মা কালোজাদু করার সময় মৃত্যুবরণ করে। এরপর তার বাবা তাকে নিয়ে যাওয়ার সময় তার বাবাও বরফে তুষারপাতে মৃত্যুবরণ করে। এরপর ডক্টর ডুম বা ডক্টর ভন ডুম সে অনেক পড়াশোনা করে, সে অনেক বিদ্যা গ্রহণ করে। এরপর সে আমেরিকার একটি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যায়। এরপর তার বন্ধুর সাথে একটি এক্সপেরিমেন্ট করার সময় তার মুখ পড়ে যায়। সে তার এই মুখ পড়ার জন্য সম্পূর্ণ দোষ দেয় তার ওই বন্ধুকে, যার নাম হলো রেড রিচার্ড। আর রেড রিচার্ড হলো ফ্যান্টাস্টিক ফোরের প্রধান বা মেইন। এরপরে কাহিনী আপনারা অনেকেই জানেন। এছাড়া আপনারা সম্পূর্ণ ডক্টর ডুমের কাহিনী জানতে পারবেন হলো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। কি মাত্র 16 মিনিটের একটা ভিডিও দেখলেন, তাও কি পারেন না একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে? এই ভিডিওটা বানাতে কিন্তু আমাকে আর আমার টিমকে বহুত কষ্ট করতে হয়েছে। এই ভিডিওটার মধ্যে যে আমি ভিডিওগুলো বানিয়েছি বা আমি কমিক্সের যে ক্লিপগুলো দিয়েছি, এখানে আমি প্রায় 500টার বেশি ক্লিপ ইউজ করেছি আমি এখানে। যেই ক্লিপগুলো যদি এমনিতে আমি দেখি যে প্রায় 3-4টা বইয়ের বেশি চলে যায়। এমনকি প্রত্যেকটা বইয়ের দাম আসে 200 থেকে 300 টাকা বাংলাদেশি মূল্যে। এমনকি কিছু কিছু বইয়ের দাম 1000 টাকাও রয়েছে। তো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য এক্সপিরিয়েন্স দেয়, আমার টিমকে নতুন ভিডিও বানানোর জন্য এক্সপিরিয়েন্স দেয়। তো এমনকি কিছু কিছু ভিডিও বানাতে আমাদের কিন্তু প্রায় 7 থেকে 8 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়, কারণ সবগুলো ক্লিপকে একসাথে করা কিন্তু সহজ না, অনেক সময় ক্লিপে ভুলও হয়ে যেতে পারে। তো ভিডিও বানালেই তো আর হয় না, প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা ক্যারেক্টারের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে আলাদাভাবে স্টাডি করতে হয়। আমাকে স্টাডি করতে হয়, মেনলি আমার টিমকেও স্টাডি করতে হয়, তারা আমাকে বহুত সাহায্য করে। এখানে মূলত আমি আর আমার কিছু বন্ধুরা মিলে কাজ করছি। আমরা একসাথে এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটা খুলেছি যাতে আপনারা আমাদের সাহায্য করেন। আমরা প্রত্যেকেই কিন্তু একজন স্টুডেন্ট, আর সামনে আমাদের পরীক্ষা, খুবই ধীরে ধীরে খুবই আস্তে আস্তে আমাদের কাজ করতে হচ্ছে, কারণ আমাদের পড়াশোনাটা ঠিক রাখতে হয়। আর তারা কিন্তু আমাকে সাহায্য করছে শুধুমাত্র আমাকে বন্ধু হিসেবে, কারণ এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা কিন্তু শুধুমাত্র আমার, আর এখান থেকে যে প্রফিট আসবে তার কিছুটা ভাগ কিন্তু তারাও পাবে। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা তাদের বেতন দিতে পারি। ভিডিওটা আর লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আপনার ফ্যামিলির সবাইকে ভালো রাখবেন, আর প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবেন। ভিডিওটা আজ পর্যন্ত এই জায়গায়। খোদা হাফেজ।